এবং ফার্স্ট অ্যানেস্থেটিক এজেন্ট হচ্ছে ইথার। জেনারেল অ্যানেস্থেসিয়ার অবজেক্টিভটা কি বা ইফেক্টগুলো কি ছিল? সিডেশন এবং আনকনশাসনেস, অ্যামনেসিয়া, অ্যানালজেসিয়া, অ্যাবলিশন অফ রিফ্লেক্সেস, ইমোবিলিটি এন্ড উইথ স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন, এন্ড অল শুড বি রিভার্সিবল এবং কন্ট্রোলেবল। অবজেক্টিভ বা ক্যারেক্টার মনে রাখার জন্য আমরা সাই ইউজ করতে পারি। হ্যাঁ, এস 3টা এ আই। তারপর আসো ক্রাইটেরিয়া অফ আইডিয়াল অ্যানেস্থেটিক, ক্রাইটেরিয়া অফ আইডিয়াল হিপনোটিক। এই দুইটা ক্রাইটেরিয়া ইউজুয়ালি পরীক্ষার সময় রিটেনে আসে। হিপনোটিকের অ্যানেস্থেটিকের ক্রাইটেরিয়া হচ্ছে প্লিজেন্ট হতে হবে এবং নন ইরিটেটিং, নন ইনফ্লেমেবল, নন এক্সপ্লোসিভ। ইন্ডাকশন এবং রিকভারি স্মুথ এবং প্লিজেন্ট এবং ফাস্ট। তারপরে অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া, অ্যামনেসিয়া, ইমোবিলিটি, মাসেল রিল্যাক্সেশন হতে হবে এবং শুড প্রসেসেস উইথ থেরাপিউটিক ইন্ডেক্স হাই হতে হবে এবং ভাইটাল অর্গান যেন এফেক্ট না করে এবং এটা এতটাই পোটেন্ট হবে যেন পেশেন্টের অক্সিজেনেশন সাফার না করে। হ্যাঁ, এবং চিপ, স্টেবল, ইজিলি স্টোরড। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ব্যালেন্স অ্যানেস্থেসিয়া হচ্ছে অনেকগুলো অ্যানেস্থেটিক এজেন্ট আমরা দিব, প্রত্যেকটার আলাদা আলাদা পারপাস আছে এবং সবগুলো মিলিয়ে তারা অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া, অ্যানেস্থেসিয়া, আনকনশাসনেস, মাসেল রিল্যাক্সেশন এগুলো প্রডিউস করবে যেন পেশেন্ট এবং সার্জন দুজনের জন্য এটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট হয়। তাহলে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন আমরা কিছু দেই, তারপর আমরা ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, দেন মেইনটেনেন্স, দেন রিকভারি, হ্যাঁ, এবং মাসেল রিল্যাক্সেশন। এই সবগুলো মিলেই হচ্ছে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। তারপর আসো হোয়াট ইজ প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। এটা হচ্ছে কি আমরা বিফোর অ্যানেস্থেসিয়া কিছু মেডিকেশন দেই, তাদের কিছু পারপাস আছে। হ্যাঁ, এই পারপাস গুলো সার্ভ করার জন্য কিছু প্রি অ্যানেস্থেটিক ড্রাগ দেওয়া হয় বিফোর অ্যানেস্থেসিয়া, সেগুলোকে বলা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। এগুলোর সবগুলা পারপাস গুলা কি কি? যেমন অ্যানালজেসিয়া প্রডিউস করতে হবে, সো আমরা প্যাথিডিন দেই অথবা ফেন্টানিল দেই। এংজাইটি কমানোর জন্য আমরা সেডেটিভ হিপনোটিক গ্রুপের ড্রাগ, বেনজোডায়াজেপিন গ্রুপের ড্রাগগুলো ইউজ করি, ডায়াজেপাম, মিডাজোলাম। তারপরে তোমার অ্যাট্রোপিন কিভাবে ব্রঙ্কিয়াল স্যালাইভারি সিক্রেশন কমাচ্ছে, তারপর কার্ডিয়াক ডিপ্রেশনটাকে প্রিভেন্ট করে, অ্যাট্রোপিন দেই। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায় হচ্ছে পিপিআই এবং H2 ব্লকার। অ্যালার্জিক রিয়েকশন কমাচ্ছে, প্রিভেনশন করতেছে অ্যান্টিহিস্টামিন, ক্লোরফেনেরামিন। যেমন অ্যান্টিহিস্টামিন গ্রুপের ড্রাগ ক্লোরফেনেরামিন। তারপরে তোমার ভমিটিং, নশিয়া ভমিটিং প্রিভেন্ট করার জন্য আমরা ডমপেইরন, মেটোক্লোপ্রোমাইড দিই। তারপর বলছে যে থিওরি গুলা কি কি, মেকানিজম অফ অ্যাকশন অফ জেনারেল অ্যানেস্থেসিয়ার থিওরি কি কি আছে, এগুলা রিটেনের জন্য আসে, খুব সবসময় আসেও না, অনেক বছর আগে একবার আসছিল। এক্সাক্ট মেকানিজম হচ্ছে আননোন। কিছু ড্রাগ ধরো গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেন করে কাজ করে, কিছু ড্রাগ গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেন করে কাজ করে, কিছু ড্রাগ তোমার এনএমডিএ রিসেপ্টর ব্লক করে কাজ করে, এবং তারা কিছু ড্রাগ হচ্ছে পটাশিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করে, হাইপার পোলারাইজেশন হয়। হ্যাঁ, ফলে কি হবে? সিএনএস ডিপ্রেশন হবে। এছাড়াও তোমার মাল্টিপল সাইট এটা নিউরনাল ডিপ্রেস করে কাজ করে। এই হচ্ছে তোমার মেকানিজম। তারপর আসো তোমার স্টেজ বা স্টেপস অফ অ্যানেস্থেসিয়া গুলা কি কি? ইন্ডাকশন, মেইনটেনেন্স এবং রিকভারি। ইন্ডাকশন মানে আমি অ্যানেস্থেসিয়াটা দিলাম, ইনডিউস করলাম, এটা হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশনের জন্য আমরা ইউজুয়ালি ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক ড্রাগ ইউজ করে থাকি। এর মধ্যে আছে কি কি? থায়োপেন্টাল সোডিয়াম, যেটা কিনা আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট, তারপর প্রোপোফল, ইটোমিডেট এবং কেটামিন। এই ড্রাগগুলো হচ্ছে ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, ইনডিউস করা হয় অ্যানেস্থেসিয়া এই ড্রাগগুলো দিয়ে। দেন মেইনটেনেন্সের জন্য আমরা ইউজ করি ইউজুয়ালি ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিক ড্রাগ, ইনহ্যালেশনাল। হ্যাঁ, যেমন হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড এবং মাসেল রিল্যাক্সেন্স তো মেইনটেনেন্স, কিন্তু এটা আলাদা করে। হ্যাঁ, তারপরে তোমার ফ্লুরান গ্রুপের ড্রাগ, ফ্লুরান গ্রুপের ড্রাগ আছে, এসফ্লুরান, আইসোফ্লুরান, সিভোফ্লুরান, এনফ্লুরান, এগুলো। তারপর এবং মাসেল অ্যানেস্থেটিক্স, মাসেল রিল্যাক্সেন্স আমরা দিয়ে থাকি। রিকভারি পিরিয়ড আমরা কি করি? এই ইনহ্যালেশনাল ড্রাগগুলা আমরা সরিয়ে ফেলি, উইথড্র করি, তারপর আমরা মাসেল রিল্যাক্সেন্সটাকে রিভার্স করি, তারপর হচ্ছে অ্যানালজেসিক দেই, কিছু অ্যান্টিমিটিক দেই, এগুলো দিয়ে আমরা রিকভারি করি।
এখন মাসেল রিল্যাক্সেন্স যখন দিবা, রিভার্স অফ মাসেল রিল্যাক্সেন্স, আমরা মাসেল রিল্যাক্সেন্স কয় ধরনের আছে যেগুলো আমরা অ্যানেস্থেসিয়াতে ইউজ করি? ডিপোলারাইজিং এবং নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স। নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স গুলো কি কি? আমরা আবার চলে যাচ্ছি এনএস চ্যাপ্টারে। অ্যান্টি নিকোটিনিক ড্রাগস, এনএম ব্লকার, নিউরোমাসকুলার জাংশন ব্লকার, ডিপোলারাইজিং বা মাসেল রিল্যাক্সেন্স, ডিপোলারাইজিং, নন ডিপোলারাইজিং। ডিপোলারাইজিং হচ্ছে সাক্সামেথোনিয়াম আর নন ডিপোলারাইজিং হচ্ছে প্যানকুরোনিয়াম, রোকুরোনিয়াম, ভ্যাকুরোনিয়াম, এবং এটার প্রোটোটাইপ ড্রাগ হচ্ছে ডি টিউবোকুরারাইন। ডি টিউবোকুরারাইন, গ্যালামিন, এগুলো হচ্ছে অনেক আগের ড্রাগ, এগুলো এখন আর ইউজ করা হয় না বিকজ অফ ডি টিউবোকুরারাইন হিস্টামিন রিলিজ করে। আচ্ছা, আর এখন যেগুলো ইউজ করা হয় প্যানকোরনিয়াম, রোকোরনিয়াম, ভ্যাকোরনিয়াম, এগুলো দিয়ে মাসেল রিল্যাক্স করা হয় ইউজুয়ালি লং সার্জারির ক্ষেত্রে। অ্যাবডোমিনাল এবং পেলভিক মাসেল রিল্যাক্স করার জন্য আমরা এই ধরনের মাসেল রিল্যাক্সেন্স ইউজ করে থাকি, এবং রিকভারি পিরিয়ডের সময় আমরা রিভার্স করব মাসেল রিল্যাক্সেন্স অ্যাকশনটাকে, রিভার্স করি বাই গিভিং নিওস্টিগমিন। নেক্সট কোশ্চেনে চলে আসবে যে কেন নিওস্টিগমিন দাও, হোয়াই নট ফাইসোস্টিগমিনস বা আদার। নিওস্টিগমিনের বলতে হবে যে নিকোটিনিক অ্যাফিনিটি আছে। নিওস্টিগমিনের নিকোটিনিক অ্যাফিনিটি আছে, এই কারণে নিওস্টিগমিন দেওয়া হয়, এটা মাসেল রিল্যাক্স করে। এবং সাক্সামেথোনিয়াম কোথায় দেওয়া হয়? এটা শর্ট সার্জারি, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশনে দেওয়া হয়। শর্ট সার্জারি গুলোতে দেওয়া হয়। তারপরে তোমার ল্যারিঙ্গোস্কোপ, ব্রঙ্কোস্কোপে দেওয়া হতে পারে। তো সাক্সামেথোনিয়ামটাকে আমরা রিভার্স করি না বিকজ অফ সাক্সামেথোনিয়াম হচ্ছে অটো রিভার্স হবে বা মেটাবলিজম হয় ইন দা ব্লাড বা প্লাজমা বাই সিউডোকোলিনেস্টারেজ এনজাইম দিয়ে। এগুলা আগের পড়া, তা আমি একটু বলে নিচ্ছি কারণ এখানে একই সাথে অ্যানেস্থেসিয়ার সাথে মাসেল রিল্যাক্সেন্স আছে। তারপর হচ্ছে গুডেল সাইন, যেটা আগে গত ক্লাসে বলছিলাম যে চারটা ইথার যখন দেওয়া হয় তখন স্টেজ বাই স্টেজ এরা পার হয়, অ্যানেস্থেটিক স্টেজ গুলা। তো ইথারের ক্ষেত্রে এটা স্পষ্ট বোঝা যায়, কিন্তু অন্যান্য অ্যানেস্থেটিক ড্রাগ গুলা খুব স্মুথলি রান করে। সো এই চারটা স্টেজ আলাদা করে বোঝার উপায় থাকে না, একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে যায় বা মিশে যায়। যে স্টেজ গুলা কি কি? স্টেজ অফ অ্যানালজেসিয়া, স্টেজ অফ এক্সাইটমেন্ট বা ডেলিরিয়াম, স্টেজ অফ সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, এন্ড দেন হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে মেডুলারি প্যারালাইসিস। স্টেজ অফ অ্যানালজেসিয়া হচ্ছে তুমি জাস্ট দিবা এবং তোমার কনসিয়াসনেস লস হওয়া এর মধ্যে যে সময়টা, সেটা হচ্ছে স্টেজ অফ অ্যানালজেসিয়া। সেখানে তোমার অ্যানালজেসিয়া প্রডিউস হবে, পেশেন্ট কনসিয়াস থাকবে, দেখতে পারবে, বা ড্রিমি স্টেটে থাকবে, অ্যামনেশিয়া ডেভেলপ করবে, অ্যানালজেসিয়া ডেভেলপ করবে, এবং রেসপিরেশন রেট, রিফ্লেক্সেস আর নরমাল। স্টেজ অফ ডেলিরিয়ামে হচ্ছে তোমার এক্সাইটমেন্ট স্টেজ, তার মানে সেখানে কিছু পেশেন্ট এক্সাইটেড থাকবে, তোমার রেসপিরেশন তোমার জার্কি হবে, তারপরে এক্সাইটমেন্ট, পেশেন্ট শাউট করতে পারে, ব্রেথ হোল্ড করতে পারে, মাসেল টোন বেড়ে যায়, জ জার্ক হয়, তারপরে অনেক সময় ইনভলান্টারি মিকচুরেশন, ডেফিকেশন, ভমিটিং এগুলা হতে পারে। তো এই স্টেজটা আমরা দ্রুত পার হয়ে যাই, স্টেজ অফ সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। এই স্টেজে আমরা অ্যানেস্থেসিয়া করি। এখানে তোমার আস্তে আস্তে চারটা প্লেনে ভাগ করা হয়েছে, প্লেন 1, 2, 3, 4। প্লেন 1-এ হচ্ছে আইবলটা খুব রোটেট করতে থাকে, রোভিং মানে রোটেট করতে থাকে, চারদিকে মুভ করতে থাকে, এবং একটা পর্যায়ে এসে আইবলটা ফিক্সড হয়ে যায় আইটা। তারপরে এটা হচ্ছে লাইজড অ্যানেস্থেসিয়া। দেন প্লেন 2-তে গিয়ে তোমার কর্নিয়াল রিফ্লেক্স, ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্স এগুলো লস হবে, রেসপিরেশনটা রেগুলার হয়ে আসবে, এবং এই স্টেজে আমরা সার্জিক্যাল প্রসিডিউর পারফর্ম করি। স্টেজ 3 হচ্ছে ডিপ অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের প্লেন 3-তে নিয়ে যাই পেশেন্টের কন্ডিশনটাকে, পিউপিল জাস্ট ডাইলেট হওয়া শুরু করে, জাস্ট স্টার্ট টু ডাইলেট, এবং ব্রিদিংটা একটু শ্যালো হয়ে যায়, এই সময়টা অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাগে। প্লেন 4-এ আমরা যেতে চাই না, কারণ প্লেন 4 থেকে মেডুলারি প্যারালাইসিস খুব কাছাকাছি, সেখানে হচ্ছে ইন্টারকস্টাল প্যারালাইসিস হয়ে যাবে, তোমার রেসপিরেশন এতটাই তোমার শ্যালো হয়ে যাবে যে তোমার চেস্টের মাসেল মুভ করতে দেখা যাবে না, শ্যালো অ্যাবডোমিনাল রেসপিরেশন এবং ডাইলেটেড পিউপিল কিন্তু ডাইলেট হয়ে যাবে তখন। এবং মেডুলারি প্যারালাইসিস হচ্ছে আস্তে আস্তে তোমার ব্রিদিং সেজিশন হয়ে যায়, পিউপিল ওয়াইডলি ডাইলেটেড হয়ে যায়, মাসেল ফ্ল্যাভি, পালস একেবারে দেখা যায় না, বিপি একেবারে বোঝা যায় না, ভেরি লো, তাই না? এই স্টেজে আস্তে আস্তে ডেথ হয়ে যায়।
সো স্টেজ 4 এ যাওয়া যাবে না। তাহলে হুইচ স্টেজ ইজ ডিজারেবল? ডিজারেবল স্টেট ইজ দ্য স্টেজ 3 বা সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। আমরা করব লাইট অ্যানেস্থেসিয়ার জন্য প্লেন 2 এবং ডিপ অ্যানেস্থেসিয়ার জন্য প্লেন 3। এবং which is not desired, stage 2 and stage 4 is not desired. স্টেজ 4 আমরা যেটা দিব না, আর স্টেজ 2 টাকে আমরা খুব স্মুথলি পার হয়ে যাওয়ার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন আসতে পারে যে হুইচ স্টেজ কখন তুমি স্টেজ 2 টা ডিজায়ার করবা? স্টেজ অফ এক্সাইটমেন্ট কখন ডিজায়ার করবা, মানে কখন চাইবা? যখন মেডুলারি প্যারালাইসিস হয়ে যাচ্ছে পেশেন্টের, তখন আমি তাড়াতাড়ি করে অ্যানেস্থেসিয়া উইথড্র করে পেশেন্টটাকে আরেকটু নিচের দিকে নামায় যখন এক্সাইটমেন্ট স্টেজে চলে আসবে তখন আমার শান্তি, তার মানে এটা আস্তে আস্তে নিচের দিকে নরমাল চলে আসতেছে পেশেন্টটা। তাহলে স্টেজ 2 when desired, when পেশেন্ট তোমার মেডুলারি প্যারালাইসিস স্টেজে চলে যাচ্ছে তখন স্টেজ 2 টা আমার জন্য ডিজায়ার্ড। আদারওয়াইজ অ্যানেস্থেসিয়া যখন আমি ইন্ডাকশন করব তখন আমার জন্য নট ডিজায়ার্ড। বাট যখন দেখবো যে পেশেন্ট মেডুলারি প্যারালাইসিস স্টেজে চলে যাচ্ছে তখন আমি পেশেন্টকে স্টেজ অফ এক্সাইটমেন্টে নিয়ে আসার চেষ্টা করব। তারপরে সে যখন ওয়াক করবে, চিৎকার করবে, শাউট করবে, জার্কি ব্রিদিং করবে, ও তার মানে একটা মোটামুটি আমার অ্যানেস্থেসিয়াটা উইথড্র করতে পারছি। আচ্ছা, তারপর আসো তোমার, আছো তোমরা? জি ম্যাম। আমার ল্যাপটপে পিঁপড়া বাসা বাঁধছে, হায় হায় কোত্থেকে যে এরকম হইলো। ঠিক কতদিন তোমাদের এই পরীক্ষার কারণে বিভিন্ন মেডিকেলে ঘুরতে ঘুরতে ল্যাপটপে তাকাই নাই, দেখি যে পিঁপড়া বাসা বেঁধে গেছে। পড়াচ্ছি আর সমানে পিঁপড়া বেরোচ্ছে ল্যাপটপের ভিতর থেকে। আচ্ছা, ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়া, এটা হচ্ছে তোমার বারবিচুরেট, যেটা বললাম যে কি কি ইন্ট্রাভেনাস হচ্ছে ইন্ডাকশনের জন্য আমরা দেই। বারবিচুরেট গ্রুপের মধ্যে থায়োপেন্টাল সোডিয়াম, এছাড়াও আছে প্রোপোফল, ইটোমিডেট এবং কেটামিন। ইনহ্যালেশনাল বললাম, তারপরে আসো থায়োপেন্টাল সোডিয়াম, আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট এবং ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়াতে ইউজ করা হয়, এটার একটাই ইউজ। এখন থায়োপেন্টাল সোডিয়ামকে কেন তুমি চুজ করলা অ্যাজ এ অ্যানেস্থেটিক এজেন্ট? হ্যাঁ, বারবিচুরেট কোশ্চেন হচ্ছে তোমার বারবিচুরেট গ্রুপে তো অনেকগুলো ড্রাগ আছে, অ্যামোবারবিটন, ফেনোবারবিটন, সেকোবারবিটন, তুমি আলট্রা শর্ট অ্যাক্টিং থায়োপেন্টাল সোডিয়ামকে কেন চুজ করলা among all of them? Because of rapid induction and rapid recovery. ইন্ডাকশন কত সময় হয় এটা একটু জিজ্ঞাসা করে, 15 থেকে 20 সেকেন্ড, এবং রিকভারি 6 থেকে 10 মিনিটের মধ্যে হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার র্যাপিড ইন্ডাকশনটা কেন হয়? বিকজ অফ হাইলি লিপিড সলিউবল ড্রাগ। এত লিপিড সলিউবল যে ইন্ট্রাভেনাস দেওয়া মাত্রই সে খুব দ্রুত ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেইনে চলে যায়, এবং তার ফার্স্ট ডিস্ট্রিবিউশন সাইট ইজ দ্য ব্রেইন। হ্যাঁ, এটা হচ্ছে এই কারণে এটা র্যাপিড ইন্ডাকশন হয়। তারপর হচ্ছে কেন হাইলি লিপিড সলিউবল? কারণ এটা থায়োল গ্রুপ আছে এই স্ট্রাকচারের মধ্যে। হাইলি লিপিড সলিউবল কিছু ড্রাগের নাম বলো, তখন আমাকে বলতে হবে যে থায়োপেন্টাল সোডিয়াম, জিটিএন, ওপিসি। জিটিএন লিপিড সলিউবল, সাবলিঙ্গুয়ালি দিলে এটা ব্লাড সার্কুলেশনে চলে যায় খুব দ্রুত। আর তোমার ওপিসি অ্যামোনি লিপিড সলিউবল, এতটাই লিপিড সলিউবল যে স্কিন দিয়ে অ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে হাইলি লিপিড সলিউবল ড্রাগের এক্সাম্পল। নেক্সট আসছে যে র্যাপিড রিকভারি কেন হয়? নেক্সট কোশ্চেন। রিকভারি হচ্ছে এই কারণে যে ব্রেইনে যাওয়ার পরে, ফার্স্ট ডিস্ট্রিবিউশন সাইটে যাওয়ার পরে সেটা এখানে এসে থাকে না বেশিক্ষণ। হ্যাঁ, এখানে খুব দ্রুত তারা আবার রিডিস্ট্রিবিউটেড হয়ে যায় টু দা মাসেল এবং অ্যাডিপোজ টিস্যুতে, বিকজ অফ র্যাপিড রিডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই কারণে র্যাপিড রিকভারিটা হয়। তারপরে তোমার জিজ্ঞেস করবে, এগুলো সব ভাইবা কোশ্চেন, যে সার্জারি কি শুধু থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে সম্ভব? না, সম্ভব না। আমার এটা শুধু ইন্ডাকশন করে, আমার মেইনটেনেন্সের জন্য আমার ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিক লাগবে। What are the advantage and disadvantage of thiopentol sodium? Written question. যে এটা হচ্ছে র্যাপিড এবং প্লিজেন্ট ইন্ডাকশন হয়, র্যাপিড রিকভারি হয়, লো কস্ট। এটা হচ্ছে লো কস্ট এবং লিটল অর নো এমেসিস। হ্যাঁ, বমি হয় না খুব বেশি এটাতে, এবং it does not induce obstructive secretion in the airway, does not sensitize myocardium to endogenous catecholamine. আচ্ছা, এখানে এই প্রসঙ্গটা আসছে এই কারণে,
কারণ হ্যালোথেন একটা ড্রাগ আছে অ্যানেস্থেটিক এজেন্ট ইনহ্যালেশনাল, এটা হচ্ছে সেন্সিটাইজ করে মায়োকার্ডিয়াম টু এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন। হ্যালোথেন যদি দেওয়া হয় সে এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন বিশেষ করে অ্যাড্রেনালিনকে সেন্সিটাইজ করে টু দ্য মায়োকার্ডিয়াম, ফলে মায়োকার্ডিয়ামে বিটা 1 অ্যাক্টিভিটি আরো বেড়ে যায় অ্যাড্রেনালিনের, এবং হার্ট রেট বেড়ে যায়, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায়। হ্যাঁ, উল্টা এরকম অ্যাড্রেনালিনের প্রেজেন্সে এটা ইয়ে করে। তারপর হচ্ছে দেখো নো অ্যানালজেসিক অ্যাকশন। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে থায়োপেন্টাল সোডিয়ামের অ্যানালজেসিক অ্যাকশন নাই, সো অ্যানালজেসিয়ার জন্য আমরা আলাদা করে ড্রাগ দিতে হবে। অ্যানেস্থেটিক অ্যাডজুভেন্ট বলি আমরা, যখন অ্যানেস্থেটিক এজেন্টের সাথে অন্যান্য ড্রাগ দিয়ে হেল্প করি, অ্যান্টিইমিটিক, অ্যানালজেসিক, হ্যাঁ, এই ড্রাগগুলোকে আমরা অ্যানেস্থেটিক অ্যাডজুভেন্ট বলি। তো নো অ্যাডজুভেন্ট মানে সাথে দেওয়া হয়, নো অ্যানালজেসিক অ্যাকশন থায়োপেন্টাল সোডিয়ামের, এবং কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন করে। বারবিচুয়েটগুলা, বেনজোডায়াজেপিন সবগুলা ড্রাগই কিন্তু সিডেটিভ হিপনোটিক ড্রাগগুলা কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন করে। তো সেক্ষেত্রে থায়োপেন্টাল সোডিয়ামও কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন করে। তারপরে আছে যে যদি বাই চান্স তোমার ইন্ট্রাভেনাস দিতে গিয়ে ভুলক্রমে ইন্ট্রা আর্টারিয়াল ইনজেকশন হয়ে যায়, তাহলে ড্রাগ কি করে আর্টেরিয়াল থ্রম্বোসিস, ভেজোস্পাজম, লোকাল ইসকেমিয়া করতে পারে। হ্যাঁ, কারণ ড্রাগটা ওখানে প্রেসিপিটেট হয়ে যায়। হাইপার সেন্সিটিভিটি হতে পারে বাট রেয়ার। দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ থায়োপেন্টাল সোডিয়াম। এত মনে না থাকলেও আমার কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশনটা অবশ্যই মনে থাকবে, তাই না? কারণ সিডেটিভ হিপনোটিক গ্রুপের ড্রাগ কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন করে, এটা আমরা ওই কার্ডিও সিডেটিভ হিপনোটিক গ্রুপেই পড়ছি। আর তোমার অ্যানালজেসিক অ্যাকশন নাই, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে জিজ্ঞেস করছে যে ওই যে বললাম ইন্ডাকশন পসিবল, মেইনটেনেন্স কি পসিবল? বলে না, মেইনটেনেন্স পসিবল না থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে, কারণ মেইনটেনেন্স হওয়ার জন্য ড্রাগটাকে ব্রেইনে থাকতে হবে। অ্যানেস্থেসিয়া মেইনটেনেন্স হওয়ার জন্য ড্রাগটাকে ব্রেইনে থাকতে হয়, কিন্তু সে তো ব্রেইনে থাকে না, সে র্যাপিডলি রিডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এই কারণে এই মেইনটেনেন্স নট পসিবল। তাহলে আমার কিভাবে মেইনটেনেন্স করা যেতে পারে? তাহলে আমার কন্টিনিউয়াস ইনফিউশন দেওয়া শুরু করতে হবে, যেন এটা ব্রেইনে তোমাদের থাকে। রিপিটেড এবং কন্টিনিউয়াস অ্যাডমিনিস্ট্রেশন লাগবে। আর ইউজুয়ালি এটা রিডিস্ট্রিবিউশন সাইট মাসেল এবং অ্যাডিপোস টিস্যুতে গিয়ে জমা হতে থাকে, নট ব্রেইন। ব্রেইনে এটা জমা হয় না, এটা জমা হয় মাসেল এবং অ্যাডিপোস টিস্যু, এমনকি এটা 100 বছর পর্যন্ত থাকতে পারে ওখানে গিয়ে। তাহলে ব্রেইন থেকে সে বের হয়ে যায় দ্রুত, এটাকে বলছে র্যাপিড রিডিস্ট্রিবিউশন। এই কারণেই মেইনটেনেন্স নট পসিবল বাই থায়োপেন্টাল সোডিয়াম। তারপর সব প্রোপোফল সম্পর্কে একটু জিজ্ঞাসা রিটেনে আসতে পারে, ভাইবা প্রোপোফল জিনিসটা কি, একটু ভাইবাতে টুকটাক কোশ্চেন করে। প্রোপোফল হচ্ছে তোমার, এটাও র্যাপিড অ্যানেস্থেসিয়া, র্যাপিড রিকভারি, বাট তোমার যেখানে 15 থেকে 20 সেকেন্ড, এখানে লাগবে 50 সেকেন্ড। ওখানে ছিল 6 থেকে 10 মিনিট, এখানে 4 থেকে 8 মিনিট লাগতেছে। রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়, কারণ হচ্ছে মেটাবলিজম হয়ে যায়, রিডিস্ট্রিবিউশন হয়ে যায়, দুটা কারণে। আচ্ছা, প্রোপোফল দিয়ে ইন্ডাকশন এবং মেইনটেনেন্স দুইটাই পসিবল। কোন অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে ইন্ডাকশন মেইনটেনেন্স দুইটাই পসিবল হতে পারে, প্রোপোফল দিয়ে হতে পারে। নো পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিং, অ্যান্টিইমিটিক অ্যাকশন আছে এটার, তাহলে কাজে এটার কোনো পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিং হয় না। হিপনোটিক ইফেক্ট আছে বিকজ অফ অ্যালকাইল ফেনল, স্ট্রাকচারে অ্যালকাইল ফেনল আছে, সো হিপনোটিক অ্যাকশন আছে এটার প্রোপোফল। সো প্রলং সিডেশন ইন আইসিইউতে আমরা প্রোপোফল দিয়ে পেশেন্ট গুলোকে প্রলং সিডেশন করতে পারি, এটা একটা সুবিধা। অসুবিধা হচ্ছে তোমার এখানেও অ্যানালজেসিক অ্যাকশন নাই, হাইপার সেন্সিটিভিটি করে, এবং এরা কি করে, ইডিটি আছে এবং মেটাবি সালফাইট আছে প্রোপোফলের মধ্যে, এই কারণে দ্রুত ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়ে যায়। এই কারণে এই প্রোপোফল কিন্তু তোমার একবার খোলার পরে, এই ড্রাগটা যখন একবার ভায়ালটা তুমি ওপেন করবা 8 ঘন্টার মধ্যে ইউজ করে ফেলতে হবে, আদারওয়াইজ ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়ে যায়। এবং যেহেতু মেটাবি সালফাইট আছে, অনেক সময় অ্যাজমা প্রেসিপিটেট করে, কারণ সালফার অ্যালার্জি হয় যাদের আছে, তাদের ক্ষেত্রে অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, এই ঝামেলাটা হচ্ছে তোমার এটা কন্টেইন করে ইডিটি এবং মেটাবি সালফাইট, এবং সালফার অ্যালার্জি হয়, সো হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়। আর হচ্ছে অ্যানালজেসিক অ্যাকশন নাই।
এছাড়াও তোমার মাসেল হাইপোটোনাস করে, ট্রিমর করে, তারপরে তোমার কার্ডিয়াক ডিপ্রেশন করে, এগুলো আর কি। ইটোমিডিয়েটও হেপনোটিক এজেন্ট আছে, অ্যানালজেসিক প্রপার্টি নাই। তারপর তোমার ইটোমিডিয়েটর হচ্ছে গিয়ে প্রোপাইলিন গ্লাইকল সলিউশনের ফর্মুলেটেড থাকে, কাজে এটা পেইনফুল। এই ইনজেকশন সাইটে মানে পেইনফুল ইনজেকশন ইটোমিডিয়েট। এটাও ইন্ডাকশন মোটামুটি র্যাপিড এবং এবং এইটা কি করে তোমার ইউজুয়ালি অনলি ইউজড ফর পেশেন্ট উইথ করোনারি আর্টারি ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিসফাংশন ইন শক। এটা যেহেতু কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন করে না, সেহেতু আমরা হার্টের অপারেশন গুলাতে, ইউজুয়ালি করোনারি হার্ট ডিজিজ যাদের আছে, এমআই যাদের আছে, ওদের ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে হ্যাঁ আমরা ইটোমিডিয়েটটা প্রেফার করি। তাহলে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে পেইন এট দ্য ইনজেকশন সাইট, ইমিসিস করে, ইনভলান্টারি মায়োক্লোনিক মুভমেন্ট, অ্যাড্রেনোকর্টিক্যাল সাপ্রেশন। দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাড্রেনোকর্টিক্যাল সাপ্রেশন। তাহলে কোন অ্যানেস্থেটিক অ্যাড্রেনোকর্টিক্যাল সাপ্রেশন করে? এই টুকটাক এগুলা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, তোমার ইটোমিডিয়েট করে। তাহলে এই যে এতগুলা বললাম একসাথে, যখন একসাথে মিলে ঝুলে এক হয়ে গেল, একটু আলাদা করি। যেমন র্যাপিড ইন্ডাকশন, র্যাপিড রিকভারি 15 থেকে 20 সেকেন্ড, 6 থেকে 10 সেকেন্ড থায়োপেন্টাল সোডিয়াম। আর প্রোপোফলের হচ্ছে 50 সেকেন্ড, 4 থেকে 8 মিনিট হচ্ছে র্যাপিড রিকভারি। আর এখানে 15 থেকে 45 সেকেন্ড এবং র্যাপিড রিকভারি 5 থেকে 15 মিনিট ইন্টারমিডিয়েট। অন্তত তোমাদের টাইমটা মনে রাখবা থায়োপেন্টাল সোডিয়ামের ক্ষেত্রে। অন্যগুলো টাইম মনে থাকুক না থাকুক, থায়োপেন্টাল সোডিয়ামের টাইম মনে রাখতে হবে। আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুয়েট থায়োপেন্টাল সোডিয়াম, প্রোপোফল হচ্ছে অ্যালকাইল ফেনল ডিরাইভেটিভ এবং ইটোমিডিয়েট হচ্ছে ইমিডাজল ডিরাইভেটিভ। দেখো প্রোপোফল থায়োপেন্টাল সোডিয়াম দুইটাই কার্ডিয়াক ডিপ্রেশন করে, কিন্তু কার্ডিয়াক পেশেন্টের জন্য সেফ কোনটা? ইটোমিডিয়েট। থায়োপেন্টাল সোডিয়াম ব্রঙ্কোস্পাজম করে, প্রোপোফল হচ্ছে সালফার মেটাবিসালফাইটের জন্য অনেক সময় ব্রঙ্কোস্পাজম করে। হ্যাঁ, কিন্তু তোমার ব্রঙ্কিয়াল পেশেন্টদের জন্য মানে ব্রঙ্কোস্পাজম পেশেন্টদের জন্য বা অ্যাজমা পেশেন্টদের জন্য সেফ কোনটা? ইটোমিডিয়েট। থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে ইন্ডাকশন পসিবল, কিন্তু মেইনটেনেন্স পসিবল না। প্রোপোফল এবং ইটোমিডিয়েট দিয়ে বোথ ইন্ডাকশন এবং মেইনটেনেন্স পসিবল। লিটল ইমিসিস করতে পারে, কিন্তু প্রোপোফল কিছুতেই ইমিসিস করবে না, বিকজ ইট হ্যাজ অ্যান্টি ইমিটিক ইফেক্ট। ইটোমিডিয়েটও কিন্তু ইমিসিস করতে পারে। অ্যাড্রেনোকর্টিক্যাল সাপ্রেশন করে হুইচ ওয়ান? ইটোমিডিয়েট। পেইন at the injection site due to propylene glycol solution, which one? Intermediate. হ্যাংওভার নাই কোনটাতে? ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, হ্যাংওভার নাই। ল্যারিঙ্গোস্পাজম করে কোনটা? থায়োপেন্টাল সোডিয়াম। অনেক সময় ইন্টারমিডিয়েটও করতে পারে। তাই এই পার্থক্যগুলো দেখলে মোটামুটি তোমার যদি কোনো ক্যারেক্টারিস্টিক্স আসে কোনো পরীক্ষাতে, যে প্রোপোফলের ক্যারেক্টারিস্টিক্স লেখো বা ইন্টারমিডিয়েটের ক্যারেক্টারিস্টিক্স লেখো বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখান থেকেও আমরা কিছু নিয়ে একসাথে ব্যাখ্যা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা লিখতে পারি। এইটুক পর্যন্ত ঠিক আছে? আসো তোমরা না ঘুমাই? এটা একটু বড়, অ্যানাস্থেসিয়া চ্যাপ্টারটা বড়। হ্যাঁ, বিরক্ত লেগে যাবে অনেক সময়, পড়তে পড়তে আইটেম দিতে গেলেও ঝামেলা। হ্যাঁ, পরীক্ষার সময় অনেক সময় অনেক ডিপে চলে যায়, অনেক সময় অনেক অল্পের উপর দিয়ে ছেড়ে দেয় রেগুলার পরীক্ষায়। আচ্ছা, কেটামিন তোমার ফেনসাইক্লিডিন ডিরাইভেটিভ। কেটামিন হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এবং এটাকে বলা হয়, একটা নাম আছে দেখো, রেড কালি দিয়ে লিখছে এটার নাম, ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া। পরীক্ষার সময় কিন্তু আসে এটা, ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া ক্রাইটেরিয়া বলো বা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া হুইচ ওয়ান। ডিসোসিয়েটিভ কথাটার মানে কি জিজ্ঞেস করে এটা ভাইবাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসোসিয়েটিভ মানে হচ্ছে কাট অফ ফ্রম এনভায়রনমেন্ট। পেশেন্ট অ্যাপিয়ার অ্যাওয়েক, রিয়েক্টিভ বা ডাজ নট রেসপন্ড টু সেন্সরি স্টিমুলাই। এই কারণে এটা নাম বলা হচ্ছে যে কাট অফ ফ্রম এনভায়রনমেন্ট বা ডিসোসিয়েটিভ। ঠিক আছে, এর নাম হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া। পেশেন্ট তাকায় থাকবে, পেশেন্ট মনে হচ্ছে জেগে আছে, পেশেন্ট তাকায় আছে, বাট তোমার সেন্সরি স্টিমুলাই দিলে, কোনো স্টিমুলাই দিলে সে রেসপন্ড করবে না, নিস্ট্যাগমাস গেজে তাকায় থাকবে সে। এবং প্রপার্টি হচ্ছে কেটামিন হচ্ছে হাইলি লিপিড সলিউবল ড্রাগ এবং দুইটা আইসোমার আছে, এস আইসোমার আর আইসোমার, এবং এস আইসোমার হচ্ছে মোর পোটেন্ট
এগুলো হচ্ছে টুকটাক এমসিকিউর জন্য। তোমার ইম্পর্টেন্ট ভাইবার জন্য হচ্ছে কি কি ধরনের অ্যানেস্থেসিয়া করে এটাতে, স্টেট অফ অ্যানেস্থেসিয়া কি, এটা হচ্ছে কাও, আমরা বলি কাও, CAAW, ক্যাটাটোনিয়া, অ্যামনেসিয়া, অ্যানালজেসিয়া উইদাউট লস অফ কনসাসনেস। ঠিক আছে, এখানে আছে, যদিও আমরা জানি যে ইন্ট্রাভেনাসে অবশ্যই কনসাসনেস লস হবে অ্যানেস্থেটিক এজেন্টে এক্সেপ্ট কেটামিন, এখানে উইদাউট অ্যাকচুয়াল লস অফ কনসাসনেস, ক্যাটাটোনিয়া, অ্যামনেসিয়া, অ্যানালজেসিয়া। এবং পেশেন্টের এখানে তোমার ইউজুয়ালি অ্যানেস্থেটিক এজেন্ট গুলা কার্ডিও ডিপ্রেসেন্ট এক্সেপ্ট কেটামিন, এটা হচ্ছে কার্ডিয়াক স্টিমুলেন্ট, বিপি বাড়বে, হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। এবং এটা কিভাবে কাজ করে কেটামিন, NMDA ব্লকার। তোমার কেটামিন শর্ট নোট আসে রিটেনে, হ্যাঁ, কেটামিন তোমার অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞাসা করে ভাইবাতে, কেটামিন ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া কি নাম, ডিসোসিয়েটিভ কথাটার মানে কি, কেন এই টার্মটা আসছে, তারপরে তোমার এটার অ্যাডভার্স ইফেক্ট গুলা বলো, কেটামিনের ক্রাইটেরিয়া বলো, প্রপার্টি বলো, শর্ট নোট, এগুলা রিটেন এবং ভাইবা দুইটাতেই জিজ্ঞাসা করে। ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট। অ্যাডভার্স ইফেক্টটা শুনতে চাই, জিজ্ঞেস করেই এই কারণে, যেগুলা রেড কালি দিয়ে আমি দাগাইছি, যে রিকভারি পিরিয়ডে কেটামিনের যখন রিকভারি পিরিয়ড হয় তখন সে অনেক সময় এক্সাইটমেন্ট স্টেটে চলে যায়, অ্যাজাইটেড, স্ক্রিম, ক্রাই, হ্যালুসিনেশন, এক্সপিরিয়েন্স ভিভিড ড্রিম। তাহলে এই সময়টা পেশেন্ট অনেক সময় ডেলিরিয়াম এক্সাইটমেন্টে থাকে, এই রিকভারি পিরিয়ডটা খুব প্রমিনেন্ট ভাবে বোঝা যায় যে কেটামিনের রিকভারি হচ্ছে। ভমিটিং, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন হতে পারে, তারপরে তোমার ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার রেজ করে, ইন্ট্রাঅকুলার প্রেসার রেজ করতে পারে। কোন ধরনের ইয়েতে আমরা দেই কেটামিন, বার্ন ড্রেসিং এ দেই, সিভিয়ার বার্ন যখন হবে, ড্রেসিং করতে গেলে প্রচন্ড পেইন, সেই সময় আমরা কেটামিন দিয়ে অনেক সময় ড্রেসিং করি। সার্কামসিশন অপারেশনে বাচ্চাদের, তারপর ডিএনসি অপারেশনে কেটামিন ইউজ করা হয়। কেটামিনের এক্সপেরিয়েন্স আমার আছে, আমার ডিএনসি হয়েছিল একবার। ডিএনসি কি জানো তো সবাই, জানা আছে? Yes, ma'am. কি বলো? Dilatation and curettage. ডাইলেটেশন এন্ড কিউরেটেজ কোন পারপাসে করা হয়? Abortion. অ্যাবর্শনের ক্ষেত্রে তখন এটা ক্লিয়ার করে দেওয়া হয়। অ্যাবর্শন যদি কারো হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, তখন ভিতরের কন্টেন্টটা ক্লিয়ার করে দেওয়া হয় বাই ডাইলেটেশন এবং কিউরেটেজ। তো আমার একবার এক্সপিরিয়েন্স ছিল কেটামিন দিয়ে। তো সেক্ষেত্রে আমি নাকি এই পোস্ট অপারেটিভ রুমে, আমার মনে আছে যে একটা আমি যখন বের হয়ে আসি তখন আমাকে নার্সরা বলতেছে, আপনি যে গালিগালাজ করছেন ম্যাডাম, আমি অবাক, আমি কি গালিগালাজ করার মতো পারসন, আমি কিভাবে, আপনি যে চিৎকার আর চেঁচামেচি করছেন আর গালিগালাজ করছেন। এক বয়স্ক লোক নাকি কাশতেছিল, ওই লোকটাকে আমি অনেক বকাঝকা করছি, কিন্তু আমি নিজেটা বলতে পারতেছি না। তো নার্সরা পোস্ট অপারেটিভ থেকে বের হয়ে হাসাহাসি করতেছিল যে চিৎকার চেঁচামেচি করছি, করছি, হ্যাঁ, ওয়াক ওয়াক করছি, তারপরে চিৎকার করছি, গালিগালাজ করছি। এই জিনিসটা পেশেন্ট নিজেই মন থাকে না, কারণ অ্যামনেশিয়া হয়ে থাকে। তো সেম যে এখানে তাহলে একটা ড্রিমি স্টেটে চলে আসে যখন রিকভারি হয়, হ্যালুসিনেশন হয়, ভিভিড ড্রিম হয়, পেশেন্ট স্ক্রিম, ক্রাই, অ্যাজাইটেড, এক্সাইটেড থাকে। তাহলে এই ইন্ডিকেশন হচ্ছে বার্ন ড্রেসিং, সার্কামসিশন এবং ডিএনসি অপারেশন। ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্টটা ইম্পর্টেন্ট এবং তোমার প্রপার্টিস গুলা ইম্পর্টেন্ট। ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া কেন বলা হয়? এই গেল আমার সবগুলা ইন্ট্রাভেনাস বা ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়াতে যে যে ড্রাগ গুলা ইউজ করা হয় সেগুলো সম্পর্কে বললাম। এখন আসো ইনহ্যালেশনাল, যেটা কিন্তু মেইনটেনেন্স এর জন্য আমরা ইউজ করি ড্রাগ গুলা। কি কি ইউজ করি? হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড এবং ফ্লুরান গ্রুপ অফ ড্রাগ। ফ্লুরান গ্রুপে কি কি আছে? আইসোফ্লুরান, এনফ্লুরান, সিভোফ্লুরান, মেথক্সিফ্লুরান, এইসব ড্রাগ গুলো আছে। এখানে দুইটা প্রপার্টি আছে ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিকে, একটা হচ্ছে ম্যাক, একটা হচ্ছে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট। এই দুইটা সম্পর্কে আমরা একটু জানবো।
What is MAC and what is blood gas partition coefficient? MAC কি জিনিস? MAC হচ্ছে মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। MAC হচ্ছে মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। যেই মিনিমাম কনসেন্ট্রেশনে ইনহেলেশনাল এজেন্ট গুলা অ্যালভিওলাইতে দেওয়া হলে, অ্যালভিওলাইতে থাকলে পেশেন্ট কিনা স্কিন ইনসিশনে 50% পেশেন্ট আনরেসপন্সিভ থাকবে। তার মানে যখন পেশেন্টকে আমি স্কিন ইনসিশন দিব 100 জনের মধ্যে 50 জনের তোমার কি থাকবে, স্কিন ইনসিশন দিলে পেশেন্ট ব্যথা পাবে না। ঠিক আছে, সেই কনসেন্ট্রেশনটাই হচ্ছে ম্যাক। যে কনসেন্ট্রেশন অ্যালভিওলাতে থাকলে 100 জনের মধ্যে 50 জন পেশেন্ট স্কিন ইনসিশনে আনরেসপন্সিভ থাকবে, সেটাই হচ্ছে ম্যাক। ম্যাক মানে কি? মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। তার মানে মিনিমাম অ্যালভিওলার যত কম কনসেন্ট্রেশনে 50 জন পেশেন্ট, 100 জনে 50 জন পেশেন্ট আনরেসপন্সিভ থাকবে, কনসেন্ট্রেশন যত কম হবে, মানে তার মানে অ্যালভিওলাই অ্যানেস্থেটিক এজেন্টটা কম দিতে হচ্ছে কিন্তু তার ইফেক্টটা ভালো। তার মানে এটা হচ্ছে পোটেন্সি। তার মানে এটা ম্যাক যত বেশি হবে ড্রাগটা হচ্ছে লেস পোটেন্ট, ম্যাক যত কম হবে ড্রাগটা হচ্ছে মোর পোটেন্ট। তাহলে ড্রাগের অ্যানেস্থেটিক এজেন্টের, ইনহেলেশনাল এজেন্টের পোটেন্সি ডিপেন্ডস অন দা ম্যাক। পোটেন্সি মানে কি? এমনিতে নরমালি পোটেন্সি মানে কি? ইফিকেসি আর পোটেন্সি ডেফিনেশনটা বলো তো অরুণিমা। অরুণিমা আছো? হ্যালো, তোমরা আছো? জি ম্যাম আছি। কে অরুণিমা নাই? কে বলতেছো জি ম্যাম আছি? এসা বললা? ওই দেখো কি হলো, জি ম্যাম। বলো পোটেন্সি কি? ম্যাম পোটেন্সি হচ্ছে ডেফিনেশন মনে না থাকলেও হবে, তুমি বুঝছো জিনিসটা কি? থেরাপিউটিক ইফেক্টটা শো করতে পারে এবং রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে এবং থেরাপিউটিক ইফেক্ট শো করতে পারে। 11টার দিকে ডাকবো। হ্যাঁ, না ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। জি ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে এবং থেরাপিউটিক ইফেক্ট শো করতে পারে। এটা হচ্ছে ইফিকেসি, এটা হচ্ছে এফিকেসি। ইফিকেসি নট পোটেন্সি। পোটেন্সিটা কি জিনিস? যত কম ডোজে ড্রাগটা ইফিকেসি শো করবে সেটাই হচ্ছে পোটেন্সি। ঠিক আছে, অল্প ডোজ দিলেই ড্রাগটা ভালো কাজ করবে। যত ওই যে আমরা চার্ট দেখছিলাম না, ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভ, জি ম্যাম। সেখানে ডোজ যত কম হবে তোমার ইফিকেসি তত, যত বেশি হয় ডোজ কমে তাহলে সেটা হচ্ছে তোমার পোটেন্সি বেশি, মোর পোটেন্ট। অল্প ডোজেই ভালো কাজ করে তাহলে সেটা হচ্ছে মোর পোটেন্ট। তাহলে ম্যাক মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন যত কম হবে কিন্তু ইফিকেসি শো করতেছে, ইফিকেসি মানে 50 জনের তোমার আনরেসপন্সিভ হচ্ছে স্কিন ইনসিশনে, তাহলে যত কম কনসেন্ট্রেশনে সে এই 50 জনকে আনরেসপন্সিভ করতে পারতেছে তার মানে তার পোটেন্সি বেশি। তাহলে ম্যাক যত কম পোটেন্সি তত বেশি, আর ম্যাক যত বেশি পোটেন্সি তত কম। এটা বোঝা গেল কিনা? অনিক, অনিক দাশগুপ্ত আসো? ইয়েস ম্যাম। বোঝা গেল? ইয়েস ম্যাম। কি বোঝা গেল বুঝাই বললো আমারে। ম্যাম এমএসসি টা যত বেশি হবে পটেন্সিটা তত কম হবে, আর পটেন্সি কম হলে এমএসসি টা বেশি হবে। ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? ইয়েস ম্যাম। ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ অল্প কনসেন্ট্রেশন দিলেই সে কিন্তু, খুব সামান্য কনসেন্ট্রেশন দিলাম আমি, ধরো একটা কনসেন্ট্রেশন দিলাম 10, সাপোজ ধরছি 10 এ তোমার ওই ড্রাগের 10 এ হচ্ছে 50 জনকে 10 কনসেন্ট্রেশন দিলাম,
দেওয়ার পরে দেখা গেল যে 100 জন পেশেন্টকে আমি 10 কনসেন্ট্রেশন দিলাম এক্স ড্রাগ, 10 কনসেন্ট্রেশনে তোমার 50 জনকে স্কিন ইনসিশনে আনরেসপন্সিভ। আরেকটা ড্রাগ দিলাম ইনহেলেশনাল এজেন্ট, কিন্তু 20 কনসেন্ট্রেশনে তোমার 50 জন পেশেন্টে আনরেসপন্সিভ। তাইলে কোনটার পোটেন্সি বেশি? ম্যাম 10 এরটার পোটেন্সি বেশি, মানে কনসেন্ট্রেশন তো কম কিন্তু ইফেক্টটা বেশি, তার মানে পোটেন্সিটা বেশি। তাহলে ম্যাক ডিপেন্ডস অন দা পোটেন্সি এবং ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দা পোটেন্সি। নাইট্রাস অক্সাইড ইজ এ গ্যাস। একমাত্র গ্যাস কোনটা ইনহেলেশনাল এজেন্টের মধ্যে? সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। অন্যগুলো হচ্ছে ভ্যাপার, হ্যাঁ, লিকুইড ভ্যাপার দিয়ে করা হয়, কিন্তু এটা হচ্ছে একমাত্র গ্যাস নাইট্রাস অক্সাইড। এটা হচ্ছে লিস্ট পোটেন্স, কারণ এটার ম্যাক হচ্ছে 104%, অনেক বড় ম্যাক, সো এটার পোটেন্সি হচ্ছে কম। আবার তোমার মেথক্সিফ্লুরান, এটা হচ্ছে মোস্ট পোটেন্ট, কারণ এটা হচ্ছে খুব কম ম্যাক। আচ্ছা, আবার পেশেন্ট যখন জেগে উঠবে তখন তার অ্যালভিওলাতে কিছু কনসেন্ট্রেশন থাকবে, অ্যানেস্থেটিক এজেন্ট দিলাম, দেওয়ার পর অ্যানেস্থেটিক এজেন্ট উইথড্র করলাম, আস্তে আস্তে আবার গ্যাসগুলো বের হয়ে যাবে বডি থেকে। বের হচ্ছে তো অ্যালভিওলাই দিয়ে ঢুকতেছে, অ্যালভিওলাই দিয়ে বের হচ্ছে। তো অ্যালভিওলা থেকে যখন কনসেন্ট্রেশন কমতে কমতে অ্যালভিওলাতে এমন একটা কনসেন্ট্রেশনে আসবে যখন পেশেন্ট কিন্তু জেগে উঠবে, সেই কনসেন্ট্রেশনটাকে আমরা বলি ম্যাক অ্যাওয়েক। ম্যাক অ্যাওয়েক, ঠিক আছে, এমন একটা কনসেন্ট্রেশনে চলে আসবে অ্যানেস্থেটিক এজেন্ট যখন পেশেন্ট জেগে উঠবে, সেটাকে বলছি ম্যাক অ্যাওয়েক, এবং এটা অবশ্যই নর্মাল ম্যাকের চেয়ে অনেক অনেক কম। নেক্সট আসো তোমার ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট। এটা কি জিনিস? ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট হচ্ছে ম্যাক, বোঝা গেছে? সবাই বুঝছো ম্যাক? ম্যাক অ্যাওয়েক হচ্ছে জেগে ওঠার সময় যে কনসেন্ট্রেশনটা অ্যালভিওলাতে থাকে অনেক কম কনসেন্ট্রেশন, তাই না? তখন জেগে উঠবো, মানে অল্প একটু অ্যানেস্থেটিক এজেন্ট আমার অ্যালভিওলাতে আছে, তাহলে অনেক কম কনসেন্ট্রেশন, সেটাকে বলছে ম্যাক অ্যাওয়েক। তাহলে ম্যাক অ্যাওয়েক অবশ্যই নরমাল ম্যাকের চেয়ে কম, অনেক কম। আচ্ছা, তাহলে ম্যাক ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পোটেন্সি গেল। এখন আসো ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট। এই জিনিসটা কি জিনিস? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট। হাই ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট মিন্স anesthetic agent is highly soluble in blood, and low blood gas partition coefficient মানে হচ্ছে not highly soluble in blood. ব্লাডের সলিবিলিটি যত বেশি হবে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট তত বেশি হবে। এখন অ্যানেস্থেটিক এজেন্ট দেওয়া হলে, ফার্স্টে অ্যাডমিনিস্ট্রেশন করা হলে ফার্স্টে যায় অ্যালভিওলাইতে, অ্যালভিওলাই থেকে যাবে ব্লাডে, ঠিক আছে? ব্লাড থেকে কই যাবে? ব্রেইনে। এখন ব্লাডে যে গেল, অ্যালভিওলাই থেকে যে ব্লাডে গেল, তারপর তো ব্রেইনে যাবে, হ্যাঁ। এখন তোমার ও যদি ব্লাডে সলিবল হয়ে বসে থাকে, ওই ড্রাগটা কি আর ব্রেইনে পৌঁছাবে? ব্লাডে সলিবল গ্যাস, গ্যাস হয়ে গেল তোমার ব্লাডে সলিবল, ব্লাডের মধ্যেই থেকে যাচ্ছে, সে কি আর তখন ব্রেইনে ঢুকবে? না ম্যাম, ঢুকবে না। তাহলে হাই ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট সহজে ব্রেইনে ঢুকে না, তাইলে হাই ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট মানে হাইলি সলিবল ইন ব্লাড, সেই ড্রাগগুলা লেজার স্পিড অফ অনসেট এন্ড রিকভারি এন্ড ভাইস ভার্সা। তার মানে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট ইজ ডিপেন্ডস অন দা অনসেট এন্ড রিকভারি অফ অ্যানেস্থেটিক এজেন্ট, ঠিক আছে? ম্যাক দিয়ে আমরা পোটেন্সি ডিটারমাইন করি, আর ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট দিয়ে আমরা স্পিড অফ অনসেট এবং রিকভারিটা ডিটারমাইন করি। যদি হাই ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট থাকে তাহলে হাইলি সলিবল ইন ব্লাড, ব্লাডে সলিবল হয়ে বসে আছে, গ্যাসটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, সো স্পিড অফ অনসেট এবং রিকভারিটা হচ্ছে ভাইস ভার্সা, ঠিক আছে? যেমন ডেসফ্লুরান, এটা ফাস্টেস্ট অ্যাক্টিং ড্রাগ, কারণ হচ্ছে মিনিমাম ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট, লো ব্লাডে সলিবলই না আসে, সে গ্যাস ব্লাডে থাকতেই চায় না, সে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, ব্রেইনে চলে যায়, আবার ব্রেইন থেকে খুব দ্রুত ব্লাড হয়ে অ্যালভিওলাই হয়ে সে বের হয়ে যায়, ব্লাডে থাকতে চায় না। যেটা ব্লাডে থাকতে চায় ব্লাড সলিবল,
সেটা ব্লাডেই থাকে, ডিস্ট্রিবিউশনে যায় না, তাহলে এটা স্লো অনসেট স্লো রিকভারি। আর যেটা কিনা লো ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট বা লো সলিউবল ইন ব্লাড, সেটা হাই অনসেট অফ অ্যাকশন র্যাপিড এবং র্যাপিড রিকভারি। বোঝা গেল? Yes, ma'am. এখানে দেখো নাইট্রাস অক্সাইড ম্যাক কত 104, আর এটার ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট কত মাত্র 0.47। 104 মানে হাই ম্যাক, তাহলে পোটেন্সি কেমন? Less potent. লেস পোটেন্ট, তাই না? আবার দেখো ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট মাত্র 0.47 হচ্ছে ব্লাডে সলিউবল, তাহলে তার স্পিড অফ অনসেট কেমন হবে, রিকভারি কেমন হবে? ব্লাডে এসে থাকতে চায়, তাহলে ডিস্ট্রিবিউটেড হতে চায় না, তাহলে কি হবে তার স্পিড অফ অনসেট এবং রিকভারি কেমন হবে? ফাস্ট না স্লো? Fast. ফাস্ট কেন? ও ম্যাম তো স্লো ব্লাডে হবে। থাকবে। সরি, হ্যাঁ এটা কি হবে, ব্লাডে থাকবে, সে ব্লাডে থাকতে চাবে না, সরি ঠিক আছে, হ্যাঁ ব্লাডে থাকতে চাবে না, খুব কম ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট, তাইলে এটার হবে ফাস্ট। মেথক্সিফ্লুরান ম্যাক হচ্ছে অনেক কম, লিস্ট পোটেন্ট, সরি হাইলি পোটেন্ট, ম্যাক অনেক কম, হাইলি পোটেন্ট, আবার এটা হাইলি ব্লাডে সলিউবল 15, তাইলে এটার পোটেন্সি যদিও ভালো, কিন্তু দেখা গেল যে স্পিড অফ অনসেট এবং রিকভারিটা ডিলে। তাইলে দেখো একটা অ্যানেস্থেটিক এজেন্ট মানে নাইট্রাসের কথা বলা হয়েছে, ম্যাক 104, ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট 0.47, এই অ্যানেস্থেটিক এজেন্টের প্রপার্টি কেমন? তাহলে পোটেন্সি কম আর স্পিড অফ অনসেট এবং রিকভারি হচ্ছে ফাস্ট, তাই না? এই যে নাইট্রাস অক্সাইড আর হ্যালোথেন, ছবিটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। নাইট্রাস অক্সাইড ব্লাডে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.47, তার মানে ব্লাড এসে থাকতেছে না, খুব দ্রুত ব্রেইনে চলে যাচ্ছে। আর হ্যালোথেন এটার ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট হচ্ছে বেশি, তাহলে সে সহজে ব্রেইনে যাচ্ছে না, ব্লাডেই থেকে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে ব্রেইনে, দেখো নীলটা চিকন, লালটা মোটা, মানে বেশি বেশি ব্রেইনে যাচ্ছে, এটা কম কম যাচ্ছে। এই হচ্ছে তোমার দুইটা প্রপার্টির ব্যাখ্যা। কারো কোনো বুঝতে সমস্যা আছে? হাই ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট মানে ব্লাডে সে সলিউবল হয়ে বসে আছে, সহজে ব্রেইনে ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, ব্লাডেই থেকে যাচ্ছে, অনেকটা প্লাজমোপ্রোটিন বাইন্ডিং এর মতো। প্লাজমোপ্রোটিন বাইন্ডিং ড্রাগ কি করে, ব্লাডেই থেকে যায়, সহজে সে ইনঅ্যাক্টিভ ড্রাগ, তাহলে সে সহজে কি করে, ডিস্ট্রিবিউশনে যায় না। ঠিক তেমনি ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্টটা ব্লাডে সলিউবল হয়ে বসে আছে, সহজে সে ডিস্ট্রিবিউশনে যায় না, তাহলে অনসেট হবে স্লো, আবার রিকভারি যখন আবার ফিরে আসবে তখনও সে ফিরার সময় কেমনে ফিরে, যখন যায় তখন কিভাবে যায়, ড্রাগটা সরাসরি আমি ইনহেলেশনের মাধ্যমে অ্যালভিওলাতে ঢুকাই দিলাম, তারপর ব্লাডে যাবে, তারপর ব্রেনে যাবে, আবার রিকভারি পিরিয়ড সময় ব্রেন থেকে ব্লাডে আসবে, ব্লাড থেকে অ্যালভিওলাই হয়ে আমার নিঃশ্বাসের মাধ্যমে ড্রাগটা বের হয়ে যাবে। বের হওয়ার সময় সে ব্লাডে সলিউবল হয়ে বসে আছে ব্রেন থেকে বের হওয়ার সময়, তাহলে সেখানেও তোমার রিকভারিটাও তোমার স্লো হবে হাই ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্টের, তাহলে ইন্ডাকশন যেমন স্লো হবে, রিকভারিও তেমন স্লো হবে। আচ্ছা, ড্রাগ এক্সক্রিশন, তাহলে ইনহেলেশনাল এজেন্টের ড্রাগ এক্সক্রিশন কোন রুটে হয়?
ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ড্রাগ এক্সক্রিশন কোন রুটে হয়? সেম রুটে হয়। কোন দিক দিয়ে? লাংস, তাই না? সব চুপ করে বসে আছে। লাংস দিয়ে, তাহলে ইনহেলেশনাল এজেন্ট গুলা, অ্যানেস্থেটিক এজেন্ট গুলা লাং দিয়ে এক্সক্রিশন হয়। লাং দিয়ে এক্সক্রিশন এরকম ড্রাগের এক্সাম্পল দাও। এক্সক্রিশন চ্যাপ্টার, জেনারেল ফার্মাকোলজি। মেইন রুট অফ এক্সক্রিশন আছে কিডনি, সরি হ্যাঁ ইউরিন, কিডনি। এছাড়াও ফিকাল এক্সক্রিশন হয়, স্যালাইভারি এক্সক্রিশন হয়, সোয়েট দিয়ে এক্সক্রিশন হয়, লাংস দিয়ে এক্সক্রিশন হয়। লাংস দিয়ে এক্সক্রিশন হয় এক্সাম্পল হচ্ছে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট গুলা লাংস দিয়ে, অ্যালকোহল, তারপর ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট, এই ড্রাগ গুলা লাংস দিয়ে এক্সক্রিশন হয়। তারপর আসো হ্যালোথেন। হ্যালোথেন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় খুব আসে হ্যালোথেন। এটা হচ্ছে ভলাটাইল লিকুইড। অন্য হ্যালোথেন বলো, অন্যগুলো সবই হচ্ছে লিকুইড এক্সেপ্ট একমাত্র ইনহেলেশনাল এজেন্ট গ্যাস কোনটা? নাইট্রাস অক্সাইড। Volatile liquid with sweet odor, non-irritant, non-inflammable, pleasant and rapid action, suitable for induction এবং maintenance in children এবং maintenance in adult. বাচ্চাদের ক্ষেত্রে ইন্ডাকশনও করা যায় হ্যালোথেন দিয়ে, মেইনটেনেন্সও করা যায়, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে যে মেইনটেনেন্স করে। এবং এটা অ্যানালজেসিক মাসল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি নাই, কিন্তু এক্সিলেন্ট হিপনোটিক ইফেক্ট আছে। এইচ ফর হ্যালোথেন, এইচ ফর হিপনোটিক। এবং হ্যালোথেন হচ্ছে কার্ডিও ডিপ্রেসেন্ট। যদিও এটা কার্ডিও ডিপ্রেসেন্ট, তার নর্মাল প্রপার্টি হচ্ছে কার্ডিও ডিপ্রেসেন্ট, বাট ইন প্রেজেন্স অফ অ্যাড্রেনালিন এটা অনেক সময় উল্টা ইফেক্ট দেখাইতে পারে, কারণ ইট সেন্সিটাইজ ক্যাটেকোলেমাইন হার্ট টু ক্যাটেকোলেমাইন। যদি বাইরে থেকে আমি দেই, অ্যাড্রেনালিন দেই, তাহলে সেক্ষেত্রে এটা অনেক সময় হার্ট উল্টার ইফেক্টটা বাড়ায় দেয়, এক্সট্রা সিস্টোল অ্যারিথমিয়া করে, কারণ তখন অ্যাড্রেনালিনের হার্টের প্রতি সেন্সিটিভিটি বেড়ে যায়, হার্টের প্রতি তার অ্যাক্টিভিটি বেড়ে যায়, উল্টা হার্ট কার্ডিয়াক স্টিমুলেন্ট ইফেক্ট হয়ে মে লিড টু অ্যারিথমিয়া। কিন্তু নর্মালি এটা কার্ডিও ডিপ্রেসেন্ট, নর্মালি এটা কার্ডিও ডিপ্রেসেন্ট। তাহলে হ্যালোথেনের সাথে আমি কখনোই এক্সোজেনাস অ্যাড্রেনালিন দিব না, বা যাকে পেশেন্টকে আমার অ্যাড্রেনালিন দিতে হবে এরকম পেশেন্টদেরকে আমরা হ্যালোথেন দিব না। তারপর আসো তোমার ডিপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন করে, কার্ডিয়াক ডিপ্রেশন করে, এবং তোমার ফ্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্স অ্যাবলিশড করে, কাফ সাপ্রেসড করে, ব্রঙ্কাসকে ডাইলেট করে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর জন্য এটা অ্যাজমাটিক পেশেন্টের জন্য সুইটেবল। ঠিক আছে। টোকোলাইটিক অ্যাকশন ইন ব্রঙ্কাসকে যেমন ডাইলেট করে, ঠিক তেমনি ইউটেরাসকে ডাইলেট করে হ্যালোথেন। তাহলে টোকোলাইটিক অ্যাকশন, টোকোলাইটিক মানে কি? ডাইলেটেশন অফ, কন্ট্রাকশন হচ্ছে অক্সিটোসিক, আর টোকোলাইটিক হচ্ছে ডাইলেটেশন অফ দ্য ইউটেরাস। এই টোকোলাইটিক অ্যাকশনকে আমরা অনেক সময় কাজে লাগাই। কিভাবে কাজে লাগাই? একটু হোল্ড করো। আচ্ছা, এটা কি করে? তোমার অনেক সময় চিলস এবং শিভারিং করে। অ্যানেস্থেটিক এজেন্টটা দেওয়ার পরে তোমার পোস্ট অপারেটিভ রুমে যাওয়ার পর দেখবা যে অনেক সময় পেশেন্ট খুব কাঁপে, 2-3টা কম্বল দিতে হয়। এটা হ্যালোথেনের অ্যাডভার্স ইফেক্ট। হ্যাঁ, এবং তখন ট্রিটমেন্ট দিয়ে, প্যাথিডিন দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। তাহলে প্যাথিডিন আমরা কিন্তু ইয়েতে পড়ছিলাম যে প্যাথিডিন হচ্ছে শিভারিং এ ইউজ করা হয়। এটা হ্যালোথেন ইনডিউস শিভারিং এ প্যাথিডিন ইউজ করা হয়। তারপর ফিওক্রোমোসেটামাতে কন্ট্রাইন্ডিকেটেড কেন? কারণ ফিওক্রোমোসেটামাতে ক্যাটেকোলেমাইন রিলিজ হয়। ক্যাটেকোলেমাইন হচ্ছে হ্যালোথেনের প্রেজেন্সে, হ্যালোথেন কি করে? সেন্সিটাইজ দ্য হার্ট টু এন্ডোজেনাস ক্যাটেকোলেমাইন এবং অ্যারিথমিয়া সৃষ্টি করতে পারে, অ্যারিথমিয়া হতে প্রডিউস করতে পারে। একটা এক্সিলেন্ট এজেন্ট ফর ইন্ডাকশন অফ চিলড্রেন, বাচ্চাদের জন্য খুবই ভালো। হোয়াই? কারণ এটা ভলাটাইল লিকুইড উইথ সুইট অডার, সুইট অডার।
মিষ্টি একটা গন্ধ বাচ্চারা পছন্দ করে, প্লিজেন্ট এবং র্যাপিড ইন্ডাকশন, এই কারণে এটা বাচ্চাদের জন্য সুইটেবল। তাহলে হ্যালোথেনের ব্লাড সলিবিলিটি কেমন? মোর সলিবল দেন নাইট্রাস অক্সাইড, সো অনসেট এন্ড রিকভারি হচ্ছে স্লো। ব্লাড সলিবিলিটি হাই, হাই ব্লাড গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট, এই কারণে তোমার অনসেট এবং রিকভারি স্লো হবে। হ্যালোথেন হেপাটাইটিস করে অ্যাডভার্স ইফেক্ট, H ফর হ্যালোথেন, H ফর হেপাটাইটিস, ঠিক আছে, এভাবে মনে রাখবো। হ্যালোথেন হিপনোটিক ইফেক্ট, হেপাটাইটিস করে, বাচ্চাদের জন্য ভালো। কিছু কিছু পয়েন্ট, কার্ডিও ডিপ্রেসেন্ট নরমালি, কিন্তু ইন প্রেজেন্স অফ ক্যাটেকোলেমাইন কার্ডিও স্টিমুলেন্ট মে লিড টু অ্যারিথমিয়া। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু আমাদের মনে রাখতে হবে। হ্যালোথেন হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট আবার ডোজ ইন্ডিপেন্ডেন্ট, দুইটাই হয়। এই অ্যাডভার্স ইফেক্টটা ডোজ ডিপেন্ডেন্টও হইতে পারে, ডোজ ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। এবং ইউজুয়ালি অ্যাডভার্স ইফেক্ট যেটা ডোজ ডিপেন্ডেন্ট বা এটা কি করে, ফরমেশন অফ মেটাবোলাইট, নাম হচ্ছে ট্রাইফ্লুরোঅ্যাসিটাইলেটেড প্রোটিন, এই মেটাবোলাইটটা তৈরি করে, সেটা কিনা ডিরেক্টলি হেপাটোটক্সিক। ডিরেক্টলি হেপাটোটক্সিক অনেক সময়। তাহলে এটা হচ্ছে হ্যালোথেন ইনডিউসড হেপাটাইটিস। তারপর হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, এখানেও তাই H ফর হাইপারথার্মিয়া, H ফর হ্যালোথেন। তাহলে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে কি কি ধরনের ড্রাগ? হ্যালোথেন এবং সাক্সামেথোনিয়া ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করতে পারে। এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট জেনেটিক ডিসঅর্ডার অফ দ্য স্কেলেটাল মাসল। এখানে কি হয়, মাসল টোন বেড়ে যায়, রিজিড হয়ে যায় মাসল, হাইপারথার্মিয়া হয়, ব্লাড প্রেশার বাড়ে, ট্যাকিকার্ডিয়া হয়, অ্যাসিড বেস ইমব্যালেন্স হয়, অ্যাসিডোসিস হয়, হাইপারক্যালেমিয়া হয়। তাহলে এখানে হচ্ছে কি ধরনের ঘটনা, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হচ্ছে একটা ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন, যেখানে কিনা মিউটেশন হয় রাইনোইডিন রিসেপ্টরের অফ স্কেলেটাল মাসল, ফলে কি হবে, ক্যালসিয়াম রিলিজ হবে ফ্রম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এবং অনেক সময় ওই স্কেলেটাল মাসলের এল টাইপ অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল গুলোও মিউটেশন হয়ে যায়, ফলে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ে স্কেলেটাল মাসলে, এই কারণে মাসল রিজিড হয়ে যায় এবং হাইপারথার্মিয়া ডেভেলপ করে। তাহলে আমার ট্রিটমেন্ট হচ্ছে ড্যান্ট্রোলিন সোডিয়াম, যেন রাইনোডিন রিসেপ্টর ব্লকার। হ্যাঁ, রিডিউস দ্য ক্যালসিয়াম রিলিজ ফ্রম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই ড্যান্ট্রোলিনটা কিভাবে কাজ করে, রিডিউস ক্যালসিয়াম রিলিজ ফ্রম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়াও আমার অন্যান্য ম্যানেজমেন্ট, যেমন মাসেল ইয়ে করতে হলে, সরি, এই তোমার ইলেকট্রোলাইট দিতে হবে, কারণ অ্যাসিড বেজ ইমব্যালেন্স হতে পারে। হ্যাঁ, ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হবে, অন্যান্য ম্যানেজমেন্ট। হ্যালোথেন কি একা দেওয়া যায়? একা দিয়ে আমি ইনহ্যালেশনাল মেনটেন করতে পারি না। হ্যালোথেন আমাকে নাইট্রাস অক্সাইডের সাথে দিতে হবে, একটা মাসেল রিল্যাক্সেন্ট দিতে হবে, একটা অ্যানালজেসিক দিতে হবে, সব মিলে। as halothane is not good analgesic and not good muscle relaxants, এই কারণে হ্যালোথেন একা দেওয়া যাবে না। আর মেইনটেনেন্সের জন্য কি লাগবে, নাইট্রাস অক্সাইড কে লাগবে, সাথে একটা মাসেল রিল্যাক্সেন্ট লাগবে, সাথে আমি ওপিওয়েড অ্যানালজেসিক দিতে পারি। এবং বাচ্চাদের জন্য এটা ভালো, তো বলছি কেন কেন ভালো বাচ্চাদের জন্য, সুইট অর্ডার, প্লিজেন্ট তোমার ইন্ডাকশন, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু হেপাটোটক্সিক না। আবার ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিকের মধ্যে কার্ডিও ডিপ্রেসেন্ট কোনটা, ব্র্যাডিকার্ডিয়া করে বেশি কোনটা, হ্যালোথেন, কারণ এটা ভ্যাগোমাইমেটিক। এবং তখন আমার কি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, হ্যালোথেন ইনডিউসড হাইপোটেনশন হলে ফিনাইলেফ্রিন। হ্যালোথেন টকোলাইটিক ইফেক্ট করে ইউটেরাসে। হ্যাঁ, এবং এটা কখন আমরা ইউটিলাইজ করতে পারি, অনেক সময়, এটা অবশ্য এখন ইউজ করা হয় না, যে ইন্টারনাল ভার্সন এন্ড ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা। প্লাসেন্টা অনেক সময় আটকে যায়, সহজে বের হয় না, ম্যানুয়াল রিমুভ করার জন্য একদম ইউটেরাসের মধ্যে হাত ঢুকায় প্লাসেন্টা কেচে নিয়ে আসা হয়, এরকম একটা ব্যাপার হতে পারে। তখন সেক্ষেত্রে আমার টোকোলাইটিক অ্যাকশনের দরকার হয় ইউটেরাসে। অনেক সময় কি করা, বাচ্চা আমি চাচ্ছি যে নর্মাল ডেলিভারি করতে, বাচ্চার মাথা নিচের দিকে নাই, বিচ পজিশনে আছে, ইউটেরাসকে টোকোলাইটিক অ্যাকশন দিয়ে হ্যালোথেন দিয়ে রিল্যাক্স করে হাত দিয়ে আস্তে আস্তে বাচ্চা ঘুরিয়ে বাচ্চার মাথা নিচের দিকে নিয়ে পরে এটাকে আবার অক্সিটোসিন ডেলিভারি করানো হয়। যদিও এই সিস্টেম গুলো অনেক পুরনো, এখন এগুলো ইউজ করা হয় না, এখন তো ইন্টারনাল ভার্সন করাই হয় না, সরাসরি ইয়ে করা হয়, সিজার করা হয়। হ্যাঁ,
আগে করতো কি এই যে হ্যালোথেন দিয়ে ইন্টারনাল ভার্সন করে নর্মাল ডেলিভারি করা হতো বা করা যায়। খুব এক্সপার্টরা সেটা পারে। লেবারে কন্ট্রাইন্ডিকেটেড কারণ হচ্ছে পোস্ট অপারেটিভ হেমোরেজ হতে পারে, কারণ এমনিতে তো এটা তোমার কন্ট্রাকশন হচ্ছে না, রিল্যাক্স হয়ে যাচ্ছে, তাহলে হেমোরেজ খুব বেশি হতে পারে, তাহলে লেবারের সময়টা কন্ট্রাইন্ডিকেটেড। আজকে এই পর্যন্ত থাক। জি ম্যাম। তোমাদের আইটেম এমনি আজকের ব্যাচ যেটা আমি নেই সি ব্যাচ, আজকে আইটেম কি? অ্যান্টি পার্কিনসনিজম। আচ্ছা